দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকালের সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। বড় এবং নামী হাসপাতালগুলোয় টিকা নিতে অগণিত মানুষের ভিড়, কিন্তু বাকি হাসপাতাল অনেকটাই ফাঁকা। সব হাসপাতালে টিকা নিতে মানুষকে আগ্রহী করে তুলতে সিটি কর্পোরেশনগুলোকে এগিয়ে আসার আহ্বান আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেনের। আর টিকা কেন্দ্রের বিশৃঙ্খলা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। 27 জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা দেওয়া হয়। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় দেশব্যাপী টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার একই দিনে 2,04,540 জন টিকা নেন। সারা দেশে এ পর্যন্ত 5 লাখের উপরে মানুষ টিকা নিয়েছেন। নিবন্ধন করেছেন 13.5 লাখের উপরে। শুরুর দিকে নিবন্ধন ও টিকাগ্রহীতার সংখ্যা কিছুটা কম থাকলেও দিন দিন তা বাড়ছে। জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে গেলে নিবন্ধন করে সাথে সাথে টিকা নেওয়া যাবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর 2 দিন ধরে রাজধানীর কয়েকটি হাসপাতালে চোখে পড়ার মতো ভিড় দেখা যায়। কয়েক জায়গায় সৃষ্টি হয় বিশৃঙ্খলাও। এজন্য স্পট রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের আহ্বান আগে নিবন্ধন করে পরে টিকা কেন্দ্রে যাওয়ার। রেজিস্ট্রেশনের বিষয়ে অনেকেই কিন্তু অভ্যস্ত নয়। সেই পরিবারের যারা তরুণ সদস্য তারা খুবই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয়, তাদেরকে এই বিষয়ে সহায়তা করতে হবে। ঢাকায় 50টি হাসপাতাল, মাতৃসদন ও ক্লিনিকে টিকা দেওয়া হচ্ছে। সারা দেশে টিকা কেন্দ্রের সংখ্যা 1005টি। অনেকেই বাড়ির কাছে টিকা কেন্দ্র থাকলেও তার নাম জানেন না। অনেকে আবার সব হাসপাতালে যেতে ভরসা পান না। এ বিষয়ে সিটি কর্পোরেশনগুলোকে সব এলাকায় সচেতনতা বাড়ানোর আহ্বান আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেনের। ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সভা করে সেখানে রেজিস্ট্রেশন সহায়তা বুথ করা এবং সেই ওয়ার্ডের সবচেয়ে কাছে কোন হাসপাতালটা আছে যেখানে টিকা দেওয়া হচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখা। কেন্দ্রগুলোতে সকাল 8টা থেকে বেলা 2:30টা পর্যন্ত টিকা নিতে পারবে সাধারণ মানুষ। এই প্রতিষ্ঠানগুলি বড়, তার জায়গা আছে, সেজন্য কোটাও বেশি দেওয়া আছে। কিন্তু আমাদেরকে এখন খতিয়ে দেখতে হবে যে ওখানে কোটা বাড়ানো যায় কিনা, ভ্যাকসিন দিতে পারবে কিনা। যদি সম্ভব হয় তাহলে পরে আমরা বাড়িয়ে দিব। শুক্রবার টিকা কার্যক্রম বন্ধ, তবে অনলাইনে নিবন্ধন করা যাচ্ছে 24 ঘন্টায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাজধানীতে চাহিদার চেয়ে বেশি পানি সরবরাহে সক্ষম ঢাকা ওয়াসা। তবে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে 70% পানি ভূপৃষ্ঠ বা নদী নালা থেকে সরবরাহ করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সংস্থাটি। সেই সাথে পানির মান ঠিক রাখতে এবং সমবন্টনে তৈরি হচ্ছে ডিজিটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যার আওতায় ঢাকাকে 145টি ক্লাস্টারে ভাগ করে নতুন পাইপের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য দেন ওয়াসার 1 যুগ ধরে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা তাকসিমে খান। জাকপিনা জিসমিন সোমা জানাচ্ছেন বিস্তারিত। কখনো পানির সংকট, আবার কখনো বা ময়লা পানি সরবরাহের অভিযোগ। রাজধানীতে ওয়াসা নিয়ে তাই অনেকেরই ক্ষোভ। ঢাকায় প্রতিদিন পানির চাহিদা 210 থেকে 245 কোটি লিটার, আর ওয়াসার উৎপাদন ও সরবরাহ ক্ষমতা 265 কোটি লিটার। তবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবার ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে চায় ওয়াসা। সেই লক্ষ্যে 5টি পানি শোধনাগার তৈরি হচ্ছে, জানান ওয়াসার এমডি তাকসিম খান। সায়দাবাদ ফেজ 1, আমরা তারপরে তৈরি করি সায়দাবাদ ফেজ 2। তারপরে আমরা পদ্মা নদী থেকে পানি এনে পদ্মা যশোর দিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তারপরে এখন চলছে গন্ধবপুর মেঘনা নদী থেকে পানি এনে, এবং যেটা প্রায় আধা বা 30% হয়েছে। আর তারপরে এখনো শুরু হয়নি, কিন্তু শুরু হচ্ছে অচিরেই, সেটা হচ্ছে সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেজ 3। এবং এই সব কয়টা যখন হয়ে যাবে তখন আমরা 70% আমাদের সারফেস ওয়াটার দিতে পারবো এবং 30% থাকবে আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশন। নিউজ 24-এর সাথে একান্ত সাক্ষাৎকারে ময়লা পানি নিয়ে রাজধানীবাসীর ক্ষোভ প্রসঙ্গেও কথা বলেন ওয়াসার এমডি। আমরা যেই জায়গায় পানিটা উৎপন্ন করি সেখানে 100% পানিটা WHO স্ট্যান্ডার্ডে, আপনার যেটাকে আমরা বলি পোর্টেবল ওয়াটার বা সুপেয় পানি। কিন্তু পানি লাইনে আসার পর বিভিন্ন জায়গায় পুরনো লাইন ভাঙা কাটা থাকার কারণে ওই জায়গায় দিয়ে কন্টামিনেশন হয়, অর্থাৎ ময়লা ঢুকে পানিকে দূষিত করে। তা আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে 90% পানি আমাদের কোনো কন্টামিনেশনে হয় না। মহাপরিকল্পনা অনুযায়ী বিশুদ্ধ পানি সরবরাহে ঢাকাকে এবার 145টি ক্লাস্টারে ভাগ করে ডিজিটাল পদ্ধতিতে পানি বন্টন করবে ওয়াসা। এই 145টা প্রত্যেকটা ডিস্ট্রিক্টই
একটার থেকে আরেকটা হাইড্রোলজিক্যালি আইসোলেটেড এবং একটার ইন পানি এবং আউট পানি কম্পিউটারাইজ সিস্টেমে মেজার করা যায়। কাজেই এই সিস্টেমে এই পাইপলাইনগুলোতে আর কোথাও কোনো ভাঙা টাঙারও সুযোগ নেই এবং এতে পানি কন্টামিনেটেড হচ্ছে না। আমরা 64টা ডিএমএ কমপ্লিট করতে পেরেছি এবং এই 64টা ডিএমএতে কোশ্চেন কালেও এখন আর কোনোদিন পানির কোনো ওই যে কোয়ালিটি নিয়ে প্রশ্ন দেখা যায় না, প্রশ্ন দেখা যাচ্ছে পুরনো যেগুলো আছে। কাজেই সেখানেও আমরা চেঞ্জ করে ফেললে এটাও আর থাকবে না। আগামী 2023-24 সালের মধ্যে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। নাম দিলাম ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা। লাকমিনা জসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানীর হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার মেট্রো রেল নির্মাণে কাজ শুরু হয়েছে, যা মেট্রো রেল 5 নামে পরিচিত। চলছে এখন মাটি পরীক্ষার কাজ। এর মধ্যে নিয়োগ হয়েছে পরামর্শক প্রতিষ্ঠানও। উড়াল ও পাতালের সমন্বয়ের এই মেট্রো রেল শেষ হওয়ার লক্ষ্য 2028 সালে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। সাভার থেকে হেমায়তপুরের পর গাবতলীর দিকে আসতেই রাস্তার বাঁ দিকে চোখে পড়বে এমন কর্মতৎপরতা। ছোট ছোট ব্যারিকেড দিয়ে চলছে মেট্রো রেল 5-এর কাজ। পুরো রুটের মাটি পরীক্ষা করতেই এমন কর্মযজ্ঞ মেট্রো রেলের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের। মাটি পরীক্ষা কাজ চলতেছে এখানে, তাই এখানে আমাদের 9টা রিগে কাজ চলতেছে, তো সামনে আরও রিগ হয়তো বাড়তে পারে। রাজধানীর উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে দেশের প্রথম মেট্রো রেল বাস্তবায়নের কাছাকাছি। তার পাশাপাশি বাস্তবিক অর্থে কাজ শুরু হয়েছে এই মেট্রো রেল 5-এরও, যে মেট্রো রেল শুরু হবে হেমায়তপুর থেকে, যাবে মাটির নিচ দিয়ে একেবারে রাজধানীর ভাটারা পর্যন্ত। হেমায়তপুর থেকে গাবতলী পর্যন্ত অন্তত 9 জায়গায় চলছে মেট্রো রেল 5-এর জন্য মাটি পরীক্ষার কাজ। 20 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল হেমায়তপুর থেকে শুরু হয়ে গাবতলী, টেকনিক্যাল, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার হয়ে যাবে ভাটারা পর্যন্ত। আমাদের এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, যেটা থেকে হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত যাবে, এটা আন্ডারগ্রাউন্ডও আছে আবার এলিভেটেডও আছে। এটার ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ হয়েছে, এখন সার্ভেগুলো চলছে। অনেকগুলো সার্ভে আমরা একসাথে শুরু করেছি। উড়াল আর পাতাল মিলিয়েই হবে এই মেট্রো রেল, যার মধ্যে আমিনবাজার থেকে নতুন বাজার পর্যন্ত 13.5 কিলোমিটার হবে মাটির নিচ দিয়ে। আর মেট্রো রেল 5-এর শুরু হেমায়তপুর থেকে আমিনবাজার এবং শেষের অংশ নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত মোট 6.5 কিলোমিটার হবে উড়াল সড়ক। পুরো রুটে মাটির উপরে নিচে মিলিয়ে হবে 14টি স্টেশন। যতগুলো সার্ভে করার কথা ছিল এবং স্টাডি করার কথা ছিল সেইগুলি শুরু হয়েছে। আর এটার বেসিক ডিজাইনের কাজটা চলছে, কারণ বেসিক ডিজাইন শেষ করে ডিটেল ডিজাইনে যেতে হবে। এখানে অগ্রগতি 51%। এই মেট্রো রেল নির্মাণে ব্যয় হচ্ছে 41,238 কোটি 54 লাখ টাকা, যার মধ্যে সরকারি তহবিল থেকে 12,121 কোটি এবং জাইকার ঋণ থেকে 29,117 কোটি টাকা ব্যয় হবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে জিয়াউর রহমানকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে আওয়ামী লীগ নিজেদের মতো করে ইতিহাস রচনা করে ইতিহাসকে বিকৃত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। সেখানে অংশ নিয়ে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকারের উচিত ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জিয়াউর রহমানকে তার ভূমিকার জন্য ধন্যবাদ দেওয়া। আমার ধারণা ছিল এবছর সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে জিয়াউর রহমানকে মরণোত্তর সম্বর্ধনা দিতে, যে কাজটি তাদের করার কথা ছিল তারা করে নাই। বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যৌথ সভায় কথা বলেন বিএনপির আরেক নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা তাদের ইচ্ছামতো লিখার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা নিজেদের সুবিধা মতো তৈরি করার চেষ্টা করছে। আজকে বিশেষ করে বর্তমান প্রজন্মকে বিভ্রান্ত করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিচ্ছে বিএনপি।
তথ্য ইতিহাস তা বিকৃত করা হচ্ছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এই 50 বছর বিএনপি নেতাদের সরকারের পদত্যাগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক যুগ ধরে তাদের এই দাবি শুনছে, কিন্তু তাদের আন্দোলন এখন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। বলেন, সরকারের পদত্যাগ নয়, বরং বিএনপির মতো দলকে জনবিচ্ছিন্ন করার জন্য তাদের টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত। শুক্রবার বিকেলে সরকারি বাসভবনের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। সবকিছু আসলে দেরিতে বুঝে অপরাজনীতি করে নিজেদেরকে জনবিচ্ছিন্ন করা, এই রাজনীতি যেদিন বুঝতে পারবে সেদিন তারা জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে জনগণ মনে করে। শিকদার গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার বিকেল 5টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে তার নিথর দেহ পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ বাদ জোহর রায়েরবাজারে শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শরীয়তপুরে চিরনিদ্রায় শায়িত হবেন বিশিষ্ট এই শিল্পপতি। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদার ব্যবসায়িক ক্ষেত্রে যেখানেই হাত দিয়েছেন, কর্মদক্ষতা এবং নেতৃত্ব গুণে সেখানেই হয়েছেন সফল। বুধবার দুপুরে দুবাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা বিশিষ্ট এই শিল্পপতি। সফল এই উদ্যোক্তার দেশে বিদেশে রয়েছে অগণিত সফল ব্যবসা। শুক্রবার তার মরদেহ আসার খবরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এত শুভানুধ্যায়ীর ভিড় অপেক্ষা। উনি অসম্ভব ভালো মানুষ ছিলেন, কখনো ওই চাকরি থেকে কাউকে স্যাক করেননি। ওনার মনটা অত্যন্ত বড় ছিল, উনি দরিদ্রের বন্ধু ছিলেন। দুবাই থেকে তার মরদেহ বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিকাল 5টার দিকে। এ সময় উপস্থিত ছিলেন জয়নুল হক শিকদারের পরিবারের সদস্য সহ ঘনিষ্ঠজনরা। আজকে শিকদার চাচার অবদান অনেক। বেসরকারি ব্যাংক, শিকদার মেডিকেল কলেজ হসপিটাল, বেসরকারি একেবারে গ্রামে, আমাদের বাড়িতে আপনার কার্তিকপুরের মধুপুর গ্রামে কিন্তু একটু বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিনি গড়ে তুলেছেন। এ সময় জয়নুল হক শিকদারের ছেলে রিক হক শিকদার বাবার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। আমরা সবাই হারাই ফেলাইছি, আপনাদের চাচাদের আপনারা হারাই ফেলেছেন, আপনারা খালি দোয়া চাই। বিমানবন্দর থেকে জয়নুল হক শিকদারের নিথর দেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির বাসায়। শনিবার বাদ জোহর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর হেলিকপ্টার যোগে তাকে নিয়ে যাওয়া হবে নিজ জন্মস্থান শরীয়তপুরে, যেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হবে দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি জয়নুল হক শিকদারকে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। সংবাদে ফিরছি, বিরতির পরে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত রাখবেন, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, আজ রাত পোহালে বিশ্ব ভালোবাসা দিবস। ফুলের চাহিদা মেটাতে যশোরের গদখালির সবচেয়ে বড় ভরসা ব্যবসায়ীদের। গদখালির পাইকারি বাজারে এই মুহূর্তে আছেন সহকর্মী রিপন হোসেন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিপন, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে, এবারের ফুলের আমদানি কেমন দেখছেন যশোর থেকে, আর বেচাকেনার বিস্তারিত জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল ফুলের রাজধানী গদখালি থেকে। আপনি যদি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখায় যে এখানে ফুলের জমজমাট বাজার বসেছে সকাল থেকে। আমরা জানেন যে কয়েকদিন ধরে এই রকম জমজমাট বাজার বসে। আপনি জানেন যে পহেলা বৈশাখ এবং এই শুভ নববর্ষ, যে ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব, এই দুই উৎসবকে ঘিরে এবার ফুলের কিন্তু জমজমাট। বিশেষ করে গোলাপের যে চাহিদা, সেই চাহিদার কিন্তু বাজারে এসেছে পর্যাপ্ত। তবে করোনাকালীন সময়ে ফুলের চাহিদা সেই তুলনায় কম রয়েছে, সে কারণে যে বাজারে সরবরাহটা সেই তুলনায় রয়েছে। এবং চাষিরা যেটা বলছেন যে করোনাকালীন সময়ে তাদের উৎপাদন কম হয়েছে এবং চাহিদা কম থাকায় তাদের কিন্তু একটু কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে। তো আমার কাছে কয়েকজন চাষি রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো, ব্যবসায় রয়েছে, তাদের সাথে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই কি অবস্থা এবার ফুলের? ফুলের অবস্থা মোটামুটি ভালো, কোনো সমস্যা নেই। আমি এখানে মাল কিনতে আসছিলাম, গোলাপ আজকে কিনছি আপনার 9 টাকা 10 টাকা করে। গতকালের থেকে আজকের তুলনামূলক ফুলের দাম অনেক কম আছে। যার বারা কিনছিলাম আমি
10 টাকা 9 টাকা। ভুট্টা কিনছি মানে স্টিক যেটা বলে রজনীগন্ধা, ওইটা হচ্ছে 9 টাকা 8 টাকা 7 টাকা যেমন পাওয়া যায়। আর গ্যালো ডিলাক্স আছে আপনার 12 টাকা 13 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত আছে। তবে সব মিলাই বাজারে আজকে কেমন উঠেছে, ফুলের আমদানি কেমন? প্রচুর আমদানি, কিন্তু এটা বুঝতে পারছি না এটা কেমন, যে আমরা বিক্রি করতে পারছি না। সেই তুলনায় চাহিদা কম। হ্যাঁ, সেই তুলনায় চাহিদা। আপনি শুনছিলেন যে ফুলের যে আমদানি হয়েছে সেই তুলনায় চাহিদা কম রয়েছে। বিভিন্ন রঙের ফুল রয়েছে এখানে, জারবেরা রয়েছে, গ্ল্যাডিওলাস রয়েছে, রজনীগন্ধা রয়েছে, গোলাপ রয়েছে, গোলাপের কয়েকটি জাত রয়েছে, লং স্টিক নামে একটি নতুন জাত। এই ফুলটির যে সরবরাহ রয়েছে সেই সরবরাহ এবং দামও বেশি, আমরা যেটা জানতে পেরেছি ব্যবসায়ীরা বলছেন। এবং অন্যান্য যে গ্ল্যাডিওলাস রয়েছে সেই ফুলগুলোর চাহিদা রয়েছে। আমরা যেটি ফুলের আপনাকে যদি ফুল দেখাই, এবং সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ ফিরছি স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যশোরের গদখালি থেকে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদ। এবারে ফেব্রুয়ারি মাসে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। অনেকেই ভুলভাবে বাংলা উচ্চারণ করেন, যা শ্রুতিকটু। অনেক শিক্ষিত ব্যক্তির উচ্চারণেও রয়েছে আঞ্চলিকতা টান। শুদ্ধ উচ্চারণ শেখাতে শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন ভাষাভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান কবি নুরুল হুদার। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। গান গাই, আমি বাংলার গান গাই। যারা আবৃত্তি করেন তারা শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারেন। তাদের কবিতা পাঠ থেকে অনেকে উচ্চারণ শেখেন। উচ্চারণ শেখায় বিভিন্ন সংগঠনও। 90-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বাক শিল্পাচার্য নরেন বিশ্বাস বাংলা উচ্চারণ নিয়ে বিশেষ কাজ করেন। তার উচ্চারণ শিক্ষা সংক্রান্ত অডিও রেকর্ড বাংলা উচ্চারণ শিখতে কার্যকর। তবে বাংলা একাডেমি সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে উচ্চারণ শিক্ষার ক্ষেত্রে আরও বেশি এগিয়ে আসার আহ্বান কবি নুরুল হুদার। প্রফেসর নরেন বিশ্বাস, যাকে আমরা আচার্য নরেন বিশ্বাস বলি, তিনি একেবারে সূত্র তৈরি করলেন। আর তৎকালে সেই সময় ওয়াহিদুল হক সহ আর যারা আবৃত্তি এবং চর্চার ক্ষেত্রে অগ্রণী ছিলেন, তারা আবৃত্তি চর্চার স্বার্থেই প্রমিত বাংলা উচ্চারণের একটা নিয়মকানুন তৈরি করলেন এবং বাংলা একাডেমি সেটা গ্রহণ করলো। বাংলা একাডেমি উদ্যোগ নিয়েছে, আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, এইসব জায়গা থেকে উদ্যোগ নেওয়া যেতে পারে। নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলের উচ্চারণ ভিন্ন, শব্দেও রয়েছে ভিন্নতা। আঞ্চলিকতা কাটিয়ে বাংলার শুদ্ধ উচ্চারণ অনেকেই সহজে করতে পারেন না। আদিবাসীদের আছে আবার ভিন্ন ভিন্ন ভাষা। তাই সঠিক উচ্চারণ শেখাতে শিক্ষাক্ষেত্রকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান 21 পদকে ভূষিত এই কবির। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই আছে সব প্রাইমারি বিদ্যালয়। এটা প্রাইমারি লেভেল থেকে উচ্চারণ ঠিক করা না হয় তাহলে হবে না। নুরুল হুদা আরও বলেন, ব্যাকরণবিদ পাণিনির শিক্ষায় ধ্বনিতত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। উচ্চারণ স্থান হিসেবে রয়েছে 8টি স্থানের কথা। কবি আরও বলেন, শুরুতে একটু কঠিন মনে হলেও উচ্চারণ স্থান জানলে সঠিক উচ্চারণ করা কেবল সময়ের ব্যাপার। পৃথিবীর অন্য কোনো ভাষার মধ্যে এই পাণিনির মতো এত বড় পণ্ডিতকে আমরা দেখতে পাই না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের 2 শতাধিক অগভীর নলকূপের পানি না থাকায় বিপাকে 11 গ্রামের 60,000 মানুষ। বিশুদ্ধ পানির সংকটের কারণে পুকুর ও বিলের পানি ফুটিয়ে ফিটকিরি দিয়ে পান করছেন তারা। দীর্ঘদিন ধরে সমস্যা চললেও তা সমাধানে সংশ্লিষ্টরা কোনো উদ্যোগ না নেওয়ায় হতাশ স্থানীয়রা। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের কৃষ্ণনগর, রানীপুর, কোনাগাঁও, চালাগাঁও সহ 11টি গ্রামে অগভীর নলকূপে পানি উঠছে না অনেকদিন ধরে। এতে চরম দুর্ভোগে পড়েছে 60,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, তেরাপুর এলাকায় সোলার সেচ পাম্প স্থাপন করার পর থেকেই সাধারণ নলকূপে পানি ওঠার সমস্যা শুরু হয়। এবার শুষ্ক মৌসুম শুরু না হতেই নলকূপে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় পুকুর ও বিলের পানি ফুটিয়ে পান করতে বাধ্য হচ্ছেন
তারা। এতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। গোসল করা, খাওয়া, ধোয়াপালি করা সবকিছু আমরা এই পুকুরের পানি দেয়। আমরা গাতে গোসল করলে আমরা শরীর খাদ্যে গরম পানি করে নিয়ে পুষ্কিনের মধ্যে গোসল করা লাগে। পানি আমরা অনেক দূর থেকে আনতে হয়, পানিগুলো খাবারের পানি খাইতে হয়। বিশুদ্ধ পানির অভাবে আমরা বিভিন্ন রোগীতে ভুগতেছি। সংশ্লিষ্টরা বলছেন এসব এলাকার গভীর নলকূপ স্থাপনে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এটা মূলত সমস্যা হচ্ছে যে শুষ্ক মৌসুমে ওয়াটার টেবিল নিচে নেমে যাওয়ায় এই সমস্যা হচ্ছে। তো এই সমস্যার সমাধান করবে জনস্বাস্থ্য পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সুরমা ইউনিয়নে 62টি নলকূপ সাবমার্জিবল পাম্পযুক্ত প্রদান করেছি। এর মধ্যে 20টা কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বিশুদ্ধ পানির সংকট নিরসনে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর একটু বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদে বেলফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় 6,000 কোটি টাকা কমে আসলেও স্বস্তিতে নেই ব্যাংকাররা। করোনা মহামারীর কারণে ঋণ আদায়ে বছরব্যাপী ছাড় দেওয়ার ফলে আটকে গেছে বড় অঙ্কের অর্থ। এই জন্য নতুন বছরের শুরু থেকে ঋণ আদায়ে উঠে পড়ে লেগেছে ব্যাংকাররা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ব্যাংক যা হিসেব দিচ্ছে বাস্তবে খেলাপি ঋণ ঢের বেশি। হিসেবের মারপ্যাচ দূরে রেখে তাদের পরামর্শ ঋণ আদায়ে এক হয়ে কাজ করার। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কমেছে খেলাপি ঋণ, এমন খবর নিঃসন্দেহে স্বস্তির। তবে বাস্তবতা ভিন্ন। করোনা মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি টেনে তুলতে কেউ কিস্তি পরিশোধে ব্যর্থ হলেও তাকে খেলাপি হিসেবে দেখাতে পারেনি ব্যাংকগুলো। এতে নতুন করে বাড়েনি খেলাপির পরিমাণ। স্বপ্নদিত হয়ে গেল এক বছরে কেউ কেউ রিশিডিউল করার ফলে ডিসেম্বর শেষে প্রায় 6,000 কোটি টাকা কমে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 88,734 কোটি টাকা, যা মোট ঋণের 7.66%। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ 11,58,000 কোটি টাকা। এক বছর ঋণ আদায় থমকে থাকলেও পরিচালন ব্যয় থেমে নেই। আবার নতুন করে ঋণ প্রদানেও নানা হিসেব নিকেশ কষতে হচ্ছে ব্যাংকারদের। সব মিলে ঋণের কিস্তি উদ্ধারে এখন মরিয়া ব্যাংক কর্তারা। বাংলাদেশে যে ব্যাংকের যে অবস্থার মধ্যে সবচেয়ে বড় যে খরচ সেটা হচ্ছে বেসিক্যালি এনপিএলটা কমাতে হবে, এবং সেই জন্য তারা বিভিন্ন ব্যাংক রিকভারি ইউনিট করেছে, লিগ্যাল ডিপার্টমেন্টকে ফোর্স করেছে এবং সেইভাবে কাজ করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন কাগজে কলমে খেলাপি ঋণ কম দেখাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রকৃত চিত্র হচ্ছে যে প্রায় 2 লক্ষ কোটি টাকার উপর ঋণ এই বিভিন্ন কারণে অনাদায়ী হয়ে আছে। সেটা তারা যারা ঋণ নিয়েছেন তারা সেই ইনস্টলমেন্টগুলো শোধ করে নাই, তারা সরকারের সুযোগটাকে ব্যবহার করেছেন। তাদের সংখ্যা হচ্ছে আমাদের মোট ঋণের প্রায় 23%। খেলাপি উদ্ধারে বড় বাধা মামলা জট। ব্যাংক খাত নিয়ে কাজ করা এই আইনজীবী বলছেন মামলা দ্রুত নিষ্পত্তি হলে অস্বস্তি কাটবে ব্যাংকগুলোর। নিচের কোর্টে আমাদের অনলি 3000 জাজেস, আমাদের কেসেস হলো 31 লাখ, এটা বিফোর কোভিডের সময়ের ডাটা, এবং আমাদের হাইকোর্টে অনলি 96 জাজেস, এটা বিফোর কোভিডে, এবং সেখানে আপনার অ্যারাউন্ড 6 লাখ কেসেস। আইনেরও পরিবর্তন করতে হবে এবং আমাদের ইকোসিস্টেমেরও পরিবর্তন বা এখানে অন্যভাবে সাজাতে হবে। সর্বোপরি ঋণ আদায়ে দীর্ঘ রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মত বিশেষজ্ঞদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। শীতের শেষে বাজারে সবজির যথেষ্ট যোগান থাকায় ক্রেতাদের নাগালে রয়েছে দাম। তবে ব্যাগ ভর্তি সবজি কিনলেও সয়াবিন তেল ও চালের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ক্রেতাদের। এক মাসের ব্যবধানে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 100 টাকার বেশি। এই অতিরিক্ত দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার ছুটির দিন, তাই রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সবজির দাম কম থাকায় অনেকেই প্রয়োজনীয় সবজি কিনে রাখছেন। সবজির দাম এখন বাজারে কম। ওদের পেঁপে আছে 30 টাকা কেজি, মটরশুঁটি আছে 40-50 টাকা কেজি, সিম আছে 30-40 টাকা, শসা আছে 30 টাকা 40 টাকা কেজি। করোনা পরবর্তী কয়েক মাস নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যের দাম ওঠানামা করেছে। তবে সম্প্রতি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে ভোজ্য তেল ও চালের বাজারে। এ নিয়ে ক্ষোভ রয়েছে ক্রেতাদের মাঝে। তেলটা কিনছিলাম 520 টাকা করে 4-5 মাস আগে, আর এখন কিনলাম আছে 610 টাকা দিয়ে। ঘুমের থেকে উঠে দেয় তেলের দামে বাড়তি, এটা কোনো সিস্টেম? এখন দাম বেশি হলো, গাইতে ওই 5 লিটার জায়গায় 3 লিটার খাবে।
সয়াবিন তেলের বাজার প্রায় পুরোটাই আমদানি নির্ভর, তাই দেশের বাজারে এমন অবস্থা বলছেন সংশ্লিষ্টরা। সরকার তো জানতে পারে ওনাদের কি কস্টিং আছে, কস্টিং এর উপরে রেটটা কি অ্যাকুরেট হচ্ছে না কম নিচ্ছে না বেশি নিচ্ছে, একটু ওনারা মিল্ককে ভেরিফাই করলে জিনিসটা হয়তো সমন্বয় করতে পারবে। গেল কয়েক সপ্তাহ স্থিতিশীল আছে মাছ ও মাংসের বাজার। গরুর মাংস 580 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 850 টাকা কেজিতে। এদিকে গরিবের খাদ্য মোটা চাল সহ প্রায় সকল প্রকার চালের দামই বেড়েছে। এক সপ্তাহে পুরনো স্বর্ণা, পাইজাম ও বিয়ার আটা সহ বিভিন্ন চালের দাম কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে। এখন যে সময়, এই সময় এই দাম থাকা কোনোভাবেই সমীচীন নয়। চালের দাম অনেক বেশি, আমরা যারা সীমিত আয়ের মানুষ, আমরা যারা সীমিত আয় করি তাদের জন্য এটা খুব বার্ডেন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে পুরো বাজার ব্যবস্থা নজরদারিতে আনার দাবি সাধারণ ক্রেতাদের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দিনাজপুরে বেড়েছে পুষ্টি ও ওষুধি গুণ সম্পন্ন ফসল চিয়া বীজ উৎপাদন। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের চাইতে চিয়া চাষে আগ্রহী হয়ে উঠেন অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন, রবি ফসল চাষযোগ্য যে কোনো জমিতে বিদেশি এই ওষুধি ফসল চিয়া চাষ করা সম্ভব। কৃষকরা সহজেই এই বীজ উৎপাদন ও সংরক্ষণ করতে পারবেন। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। মেক্সিকো, গুয়েতেমালা, কানাডা ও কলম্বিয়া সহ কয়েকটি দেশে ওষুধি ফসল হিসেবে চিয়া চাষ করা হচ্ছে। এদেশে চিয়ার পরিচিতি ও ব্যবহার কম হলেও দিনাজপুরে চিয়া চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। এখানকার আবহাওয়া ও মাটি চিয়া চাষের উপযোগী, বাজার দরও ভালো থাকায় লাভবানও হচ্ছেন কৃষকরা। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন অনেকে। অত্যন্ত লাভজনক ফসল এবং অল্প খরচে লাভ বেশি। 1,500 থেকে 2,000 টাকা কেজি, এই জন্য আমি উদ্বুদ্ধ হয়েছি সামনেতে আমিও 1-1.5 বিঘা মাটি আবাদ করব। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মশিউর রহমানের পরামর্শ ও সহযোগিতায় এই দেশে এই ফসলের আবাদ বাড়ছে। আর রবি ফসল চাষযোগ্য যে কোনো জমিতে এই ফসল চাষ করা সম্ভব বলে মনে করেন তিনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা করে দেখছি এটা আমাদের জলবায়ুর জন্য উপযোগী এবং আমরা চাচ্ছি সারা বাংলাদেশের মানুষ এটা ব্যবহার করুক এবং এটার উন্নতি হোক। তবে এর চাষ সারা দেশে ছড়িয়ে পড়লে একদিকে কৃষক লাভবান হবেন, অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষায় চিয়া ফসল ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের কৃষকরা এটা প্রতি শতাংশে প্রায় 3 থেকে 4 কেজি করে ফলন পাচ্ছে। তো যেহেতু এটি অত্যন্ত পুষ্টিকর এবং আমাদের শুদ্ধ জীবনাচরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল। ঔষধি গুণসম্পন্ন দানাদার ফসল চিয়ায় প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট সহ প্রোটিন রয়েছে। এটি ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন রোগ প্রতিরোধে সক্ষম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ চায় ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির সমর্থকরা। টানা 6 দিন ধরে চলা বিক্ষোভে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষরাও যোগ দিয়েছেন। ঘটছে সংঘর্ষ। তবে 23,000-এর বেশি কারাবন্দীকে মুক্তির ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। এদিকে মিয়ানমারের দেয়া $4 কোটি সহায়তা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নাহিদ জিহান জানাচ্ছেন বিস্তারিত। পুলিশি দমনপীড়ন উপেক্ষা করে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে সর্বস্তরের জনগণের সঙ্গে যোগ দিচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীও। বৃহস্পতিবার সামরিক জান্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের নিষেধাজ্ঞার ঘোষণাকে স্বাগত জানালেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করে আরও কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ চায় সূচির সমর্থকরা। একই সঙ্গে চীন সামরিক সরকারকে সমর্থন দেয় নেপিদোতে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ করে বিরোধীরা। এদিকে স্টেট কাউন্সিলর কার্যালয়ের মন্ত্রী কেয়াও তিনতো ও রাখাইন মুখ্যমন্ত্রী নিয়াই পুকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে এনএলডি। দলটির তথ্য ও প্রচার কমিটির সদস্য জানিয়েছেন, কেয়াও তিনতো সহ আরও 5 জনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে শুক্রবার 23,314 জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়। ইউনিয়ন ডে উপলক্ষে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাং বন্দীদের মুক্তির ঘোষণা দেন।
এছাড়া আলাদা এক নোটিশে ৫৫ জন বিদেশি নাগরিককেও মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দুটি আদেশে স্বাক্ষর করেছেন সেনাপ্রধান মিন অং হ্লাং। শুক্রবার দেশটির ৭৪তম ইউনিয়ন ডে উপলক্ষে নেপিদোতে সিটি হলের সামনের স্কোয়ারে বিশাল কুচকাওয়াজের আয়োজন করা হয়। নাহিদ সিহান, নিউজ 24। ভারতের তামিলনাড়ুর বিধুনগরে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। আহত হয়েছেন আরো ৩৬ জন। কারখানাটিতে বিস্ফোরণের সময় গোটা এলাকায় কম্পন অনুভূত হয়। প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতশবাজির সঙ্গে রাসায়নিক পদার্থ মেশানোর সময় বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরেই দমকলের ১০টি ইঞ্জিন কাজ শুরু করে। এই ঘটনার পর এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মাঝে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা এবং গুরুতর আহতদের জন্য ৫০,০০০ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। ইরানের ইস্পাহানে পরমাণু স্থাপনায় রুহানি প্রশাসন ধাতব ইউরেনিয়ামের কাজ শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক সংস্থা। এমন পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিলম্ব অগ্রহণযোগ্য বলে দাবি করেছে রাশিয়া। এদিকে কাতারে অনুষ্ঠেয় আফগান শান্তি আলোচনা আবারও স্থগিত হয়ে গেছে। নিবিড় ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের উপর থেকে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার ইঙ্গিতের পরই নতুন তথ্য দিল আন্তর্জাতিক আণবিক সংস্থা। IAEA এর মহাসচিব রাফায়েল গ্রোসি জানান, ইরানের ইস্পাহান পরমাণু স্থাপনায় ৩.৬ গ্রাম ধাতব ইউরেনিয়াম তৈরি করা হয়েছে। তেহরানের গবেষণা চুল্লির জ্বালানির প্রয়োজন মেটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুহানি প্রশাসন। চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে একই সাথে পরমাণু সমঝোতা ইস্যুতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানান, এই সংকট নিরসনে গঠনমূলক পদক্ষেপ নিচ্ছে মস্কো। ইসলামী বিপ্লবের ৪২তম বিজয়বার্ষিকী উপলক্ষে ইরাক সীমান্তে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। স্থল সীমান্ত নিরাপত্তা নিশ্চিত সহ যে কোনো হামলা মোকাবেলায় পদাতিক বাহিনী প্রস্তুত বলে জানান IRGCর প্রধান কমান্ডার। এদিকে কাতারে আবারও আফগান শান্তি আলোচনা স্থগিত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি। এরই মধ্যে কাবুলে ফিরে গেছেন তালেবানদের সাথে অংশগ্রহণকারী আফগান সরকার পক্ষের ৫ সদস্য। বহুল প্রত্যাশিত এই শান্তি আলোচনা শুরু হয়েছিল গেল বছরের ১২ই সেপ্টেম্বর। নিবিড় আমিন, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফলো-অনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ৪০৯ রানের বিপরীতে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান। ফলো এড়াতে আরও ১০৪ রান লাগবে মুমিনুলদের। দলের ভরসায় অপরাজিত আছেন মুশফিক আর মিঠুন। ঢাকা টেস্টের বিস্তারিত জানাচ্ছেন পার্থ মনিক। নানা ব্যর্থতা আর সমালোচনায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিন কাটালো বাংলাদেশ। হতশ্রী বোলিং আর ব্যাটিং বিপর্যয়ে এখন ফলো অনের শঙ্কায় মুমিনুল বাহিনী। ক্যারিবীয়দের ৩৫০ রানের মধ্যে আটকে রাখার লক্ষ্য আগের দিনই জানিয়েছিলেন রাহি, কিন্তু প্রথম ইনিংসে ৪০৯ রান তুলে সেই লক্ষ্য ভণ্ডুল করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন লাঞ্চের আগে বাংলাদেশের অর্জন ছিল কেবল বোনারের উইকেট। তবে এর আগেই ৯০ রান করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেঞ্চুরি মিসের আক্ষেপ করেছেন উইকেট কিপার ব্যাটসম্যান জোশুয়া ডি সিলভা। শতক থেকে ৮ রান দূরত্বে ফেরেন তাইজুলের বলে বোল্ড হয়ে। এদিন মিরাজ নাইমদের ছন্নছাড়া বোলিং এর ফায়দা লুটেছেন আলজারি জোসেফও। এই ক্যারিবীয় পেসার ৪-৬ ফুলঝুড়িতে ১০৮ বলে করেন ৮২ রান। শেষ পর্যন্ত রাহি আর তাইজুলের সমান ৪ উইকেট শিকারে ৪০৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জবাব দিতে নেমে বিনা রানেই আউট সৌম্য সরকার। ব্যর্থতার পাল্লা ভারী করে ব্যক্তিগত মাত্র ৪ রানে সৌম্যর পথ অনুসরণ করেন শান্ত। দলের বিপর্যয়ে অধিনায়ক মুমিনুলের ব্যাট এবার প্রতিরোধ করতে ব্যর্থ। তবে প্রতিশ্রুতিশীল ছিলেন তামিম। ছিল বড় ইনিংসের হাতছানি, কিন্তু ৪৪ রানে তার উইকেট বিপদে ফেলে দেয় স্বাগতিকদের। তাই দিন শেষে বাংলাদেশ ৩০৪ রানে পিছিয়ে ফলো অন থেকে মাত্র ১০৪ রান দূরত্বে। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা।
পেশাদার ফুটবল লিগে নিজেদের অষ্টম ম্যাচে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। আসলে 7 ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিংস, আর 1 ম্যাচ কম খেলে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ শেখ জামাল। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে। 2020-21 মৌসুমে দারুণ সময় পার করছে বসুন্ধরা কিংস। নতুন মৌসুমের শুরুটা চ্যাম্পিয়নদের মতোই করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। পেশাদার লিগে টানা 7 জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজরা। এবারে তাদের প্রতিপক্ষ টেবিলের 2-এ থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটির বিপক্ষে মাঠে নামার আগে ব্রুজনের অধীনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তপু বিশ্বনাথরা। স্ট্রেচিং, স্কিল টেস্টের পাশাপাশি শুটিংয়েও সময় দিয়েছেন ইব্রাহিম, রাহুল বেসেরা, মাসুক মিয়া জনিরা। তেমন কোনো ইনজুরি সমস্যা নেই কিংস শিবিরে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে তাই পূর্ণ শক্তির দল গঠনের সুযোগ থাকছে অস্কার ব্রুজনের সামনে। এদিকে দারুণ ছন্দে এগুচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। আসরে 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 2য় স্থান দখলে রেখেছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। টেবিল টপারদের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে জয়ের দিকে নজর রাখছে তারাও। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এবারে বিনোদনের খবর। শুধু নায়ক বা খল চরিত্রে নয়, নানা নিরীক্ষাধর্মী চরিত্রে অভিনয়ের মুন্সিয়ানায় হুমায়ুন ফরিদির মুগ্ধ করতেন দর্শকদের হৃদয়। কীর্তিমান এই অভিনয় শিল্পী রূপালী পর্দায় বর্ণিল আলো ছড়ালেও সাদামাটা জীবনেই খুঁজেছেন আশ্রয়। নাটকের সেটে বসে সবাইকে মাতিয়ে রাখতেন। 2012 সালের 13 ফেব্রুয়ারি 59 বছর বয়সে নিভে যায় এই অভিনেতার জীবন প্রদীপ। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই। জীবন চেতনার এমন কঠিন সত্য অকপটে বলে ওঠেন কিংবদন্তি শক্তিমান অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদি। মঞ্চ, টিভি নাটক কিংবা সিনেমা, সব্যসাচী এক অভিনেতা ছিলেন তিনি। 3 দশকের ক্যারিয়ারে যেখানেই কাজ করেছেন সেখানেই রেখে গেছেন মেধার ছাপ। তুমি কি এখন আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। 1952 সালের 29 মে ঢাকায় জন্মগ্রহণ করা হুমায়ুন ফরিদি ছাত্র অবস্থাতেই ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। এরপর ধীরে ধীরে নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় শুরু করেন। এই রমজান নামটার আগে বা পিছে কিছু একটা লাগা। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সংসপ্তক নাটকে কানকাটা রমজান চরিত্রে অভিনয়ের জন্য অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়া অভিনয় করেন মঞ্চনাটক ত্রিরত্ন, কীর্তনখোলা, মুনতাসির ফ্যান্টাসি এবং কেরামত মঙ্গলে। আমার প্রিয় শিল্পী ছিল, ভালো জ্ঞান রাখতো। যে কোনো চরিত্র করার ওকে বললে সে সুন্দরভাবে চরিত্রটি করে ফেলতো। উনি একটা শট হয়তো দিলেন, যে শটটা আমার দৃষ্টিতে সেরা শট। তারপরে উনি এসে আমাকে জিজ্ঞেস করবেন যে আমার শটটা ঠিক ছিল তো। এই সব ধান্দাবাজি কবে থেকে? 90-এর দশকে তিনি সিনেমার রূপালী জগতে পা বাড়ান। কয়েক দশকের কর্মময় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এসব শিল্পী হারিয়ে যাওয়াটা মনে করেন যে অনেক ক্ষতি, মানে ইন্ডাস্ট্রির জন্য। আমি মনে করি এখনকার যারা আর্টিস্ট বা ভিলেন, যেই ধরনের অভিনেতা যারা আছে, আমার মনে হয় তাদের ফরিদাবাদ ছবিগুলো দেখা উচিত। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ 2004 সালে মাতৃত্ব ছবিতে সেরা অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 60তম জন্মদিনে শেক্সপিয়রের কিং লিয়ারে অভিনয়ের ইচ্ছের কথা জানিয়েছিলেন, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি হুমায়ুন ফরিদির। তবু মৃত্যুঞ্জয়ী তিনি আছেন দর্শকদের স্মৃতির মণিকোঠায়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। ডক্টর শেষ করছে এখনকার সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।